সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাহবুবুল্লাহ, প্রভাষক পদার্থবিজ্ঞান, মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ। তোমরা কেমন আছো? আশা করি পরিবার পরিজন সহ করোনা দুর্যোগকালীন এই সময়ে বাসায় ভালো আছো। আল্লাহর কাছে দোয়া করি ভালো থাকবা। তো করোনা দুর্যোগকালীন বেশি কথা আমি বলবো না। আমার কাছ থেকে ছোট্ট পরামর্শ যে স্বাস্থ্যবিধির সকল নিয়ম মেনে তোমরা বাসায় থাকবা এবং তোমাদের পরিবারের কেউ যদি কোনো প্রয়োজনে বাসা থেকে বের হয় তাহলে সকল স্বাস্থ্যবিধি মেনে যাতে বাসা থেকে বের হয় সেই দিকে খেয়াল রাখতে বলবা। তো তোমাদের জানা আছে গত 17 মার্চ থেকে আজ অবধি বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে। তো তোমাদের লেখাপড়ার যাতে ক্ষতি না হয় সেজন্য বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয় অনলাইন ভিত্তিক ক্লাসের চালু করার প্রজ্ঞাপন জারি করেছে। তারই ধারাবাহিকতায় মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ 3 মে থেকে এই কার্যক্রম শুরু করেছে। তো আমি আন্তরিকভাবে দুঃখিত, আমার ব্যক্তিগত কিছু সমস্যা থাকার কারণে আমি শুরু থেকে এই অনলাইন ক্লাসে অংশগ্রহণ করতে না পারায়। তবে তোমাদের ক্ষতির কোনো কারণ দেখছি না, কারণ ইতিমধ্যে তোমরা এই পদার্থবিজ্ঞান বিষয়ে আমাদের পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান স্বনামধন্য শিক্ষক জনাব শাহিন আক্তার এবং আরেকজন স্বনামধন্য শিক্ষক জনাব সালাউদ্দিন আহমেদ, ওনাদের দ্বারা পরিচালিত বেশ কিছু ক্লাস তোমরা অলরেডি পেয়েছো। আশা করি ওই ক্লাসগুলো সুন্দরভাবে তোমরা দেখেছো, লক্ষ্য করেছো এবং সেই অনুযায়ী প্রিপারেশন নিয়েছো এবং ওই উক্ত চ্যাপ্টারগুলোর বিষয়ভিত্তিক বিষয়গুলো ভালোভাবে আত্মস্থ করেছো। তারই ধারাবাহিকতায় আজ আমি তোমাদেরকে আরেকটা ক্লাসের চেষ্টা করব। তো এটা আমার প্রথম লেকচার। তো আমার চ্যাপ্টারের নাম হচ্ছে, আমি পদার্থবিজ্ঞান প্রথম পত্র 7ম অধ্যায়, যেই অধ্যায়ের নাম হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম। পদার্থের গাঠনিক ধর্ম। তো তোমরা সবাই অবগত আছো ইতোমধ্যে এই অধ্যায়ের 3টা গুরুত্বপূর্ণ টপিকের একটি টপিক আমি প্রত্যেকটা সেকশনে কমপ্লিট করতে পারছি। সেই টপিকটা হচ্ছে ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা। তো কিছু কিছু সেকশনে আমি আজকের যে টপিকটার নাম হচ্ছে তরলের পৃষ্ঠটান ও পৃষ্ঠ শক্তি, সারফেস টেনশন অ্যান্ড সারফেস এনার্জি অফ লিকুইড। তো এটাও আমি 2টা সেকশনে কমপ্লিট করতে পারলেও বাকি 2টা সেকশনে কমপ্লিট করতে না পারায় তো আমি এখান থেকেই আজকে আমার লেকচার শুরু করছি। আশা করি তোমরা মনোযোগ সহকারে আমার লেকচারটা দেখবা, সেই অনুযায়ী বাসায় কাজ করবা। তো বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করি। তো তরলের পৃষ্ঠটান ও পৃষ্ঠ শক্তি। তো তোমরা ইতিমধ্যে জেনেছ যে 3 প্রকারের পদার্থ, কঠিন, তরল এবং বায়বীয়, 3 প্রকারের পদার্থই ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা ধর্ম প্রদর্শন করে। কিন্তু তোমরা জানবা যে কেবলমাত্র তরল পদার্থ এই পৃষ্ঠটান ধর্ম প্রদর্শন করে। পৃষ্ঠটান তাহলে কি? তরলের একটি বিশেষ ধর্ম। তো তরল পদার্থ ব্যতীত অন্য কোনো পদার্থ এই ধর্ম প্রদর্শন করে না। তো পৃষ্ঠটানের মূল কারণ হচ্ছে, যেমন আমরা হয়তো খেয়াল করব, আমরা যখন পানির কল ফুল স্পিডে ছেড়ে রাখি তখন দেখব যে পানিগুলো নলাকৃতিতে পড়তেছে খুব দ্রুত। কিন্তু ওই পানির কলই যখন আমরা বন্ধ করে দিব দেখবে একদম শেষ মুহূর্তে পানি ফোটায় ফোটায় পড়তেছে। তো ফোটায় ফোটায় খেয়াল করলে মনে হবে যে গোলাকার আকৃতিতে পড়তেছে। তো এখন আমার প্রশ্ন হচ্ছে, যখন পানি পড়তে থাকে ফুল স্পিডে তখন সেটা নলাকৃতি, আর একেবারে বন্ধের পর্যায়ে সেটা গোলাকার হয় কেন? এছাড়া যে কোনো ড্রপারের কালি বলো, তরল ফোঁটা বলো, সবই গোলাকার। তো এই তরলের এই গোলাকার আকৃতি ধারণ করার মূল কারণ বা ধর্ম হচ্ছে এই পৃষ্ঠটান। তো আসো আমরা আগে জানি পৃষ্ঠটান কি। সময়ের কারণে আমি এটা লিখছি না, আমি খুব স্লোই বলবো, তোমরা খাতায় লেখার চেষ্টা করবা। পৃষ্ঠটান মেইনলি যে কোনো তরল পৃষ্ঠ আসলে সবসময় সংকুচিত হতে চায়, ক্ষুদ্র ক্ষেত্রফলে পরিণত হতে চায়, তার ধর্ম থেকেই আসলে পৃষ্ঠটানের সৃষ্টি। তো কোনো তরলের, মনে করি এটা একটা তরল পৃষ্ঠ, কোনো তরলের মুক্ত পৃষ্ঠে একটি রেখা কল্পনা করলে ওই রেখার উভয় দিকে
ওই রেখার উভয় দিকে একক দৈর্ঘ্যে লম্বভাবে, ওই রেখার উভয় দিকে একক দৈর্ঘ্যে লম্বভাবে এবং স্পর্শক রূপে উভয় দিকে যে বল ক্রিয়া করে বা যে টান অনুভূত হয় তার নাম পৃষ্ঠটান। আমি আবার রিপিট করি, যদি কল্পনা করি এটা একটা তরলের পৃষ্ঠ, তাহলে কোনো তরলের মুক্ত পৃষ্ঠে একটি রেখা কল্পনা করলে ওই রেখার উভয় দিকে একক দৈর্ঘ্যে লম্বভাবে এবং পৃষ্ঠের স্পর্শক রূপে উভয় দিকে যে বল ক্রিয়াশীল থাকে বা যে টান অনুভূত হয় তার নাম পৃষ্ঠটান। তাহলে আমি আমার কথাটাকে যদি গাণিতিকভাবে ব্যাখ্যা করি, যদি মনে করি এল দৈর্ঘ্যে এফ বল ক্রিয়াশীল থাকে, কোন তরলের মুক্ত পৃষ্ঠের এল দৈর্ঘ্যে এফ বল ক্রিয়াশীল থাকে, তাহলে একক দৈর্ঘ্যে ক্রিয়াশীল বলের মান হচ্ছে এফ বাই এল। তাহলে আমার সংজ্ঞা মতে, যেহেতু পৃষ্ঠটানের ইংলিশ নাম হচ্ছে সারফেস টেনশন, তার টেনশনের টি থেকে আমরা পৃষ্ঠটানকে টি দ্বারা প্রকাশ করব, টি ইকুয়াল এফ বাই এল। এটাই পৃষ্ঠটানের গাণিতিক সমীকরণ। তো একে আমরা একটু পরিবর্তন করতে পারি, কারণ কোন তরলের মুক্ত পৃষ্ঠ যদি একই সাথে দুটি থাকে, অর্থাৎ দুটি পৃষ্ঠটান, দুটি তলে পৃষ্ঠটান ক্রিয়াশীল থাকে, তখন আমরা টি ইকুয়াল আসলে লিখতে পারি এফ বাই টুয়াইস এল। এটার কারণ হচ্ছে সেই ক্ষেত্রে উভয় পৃষ্ঠের দৈর্ঘ্যই ক্রিয়াশীল কাজ করে, উভয় পৃষ্ঠেরই দৈর্ঘ্য ক্রিয়াশীল থাকে। যেমন আমরা যদি কোনো পানির মধ্যে একটি সূচকে আলতোভাবে ডুবাতে থাকি, তাহলে সূচের উপরের পৃষ্ঠ তরল পৃষ্ঠ হিসেবে কাজ করবে, নিচেও তরল পৃষ্ঠ হিসেবে কাজ করবে। সেই ক্ষেত্রে একই দৈর্ঘ্য দুইবার ক্রিয়াশীল থাকবে, একবার উপরের জন্য একবার নিচের জন্য। তাহলে আমরা যদি বুঝতে পারি যে কোনো তরলের একটি পৃষ্ঠ কাজ করতেছে, তখন পৃষ্ঠটানের সংজ্ঞা হচ্ছে এটা। আর যখন বুঝতে পারবো যে কোনো তরলের দুটি পৃষ্ঠ একই সাথে পৃষ্ঠটানের ধর্ম প্রদর্শন করতেছে, তখন আমরা সূত্র ব্যবহার করব এটা। আশা করি আমরা বুঝতে পারছি। তো এখান থেকে আমরা আরেকটু আসি, আমরা জানি এফ এর একক হচ্ছে নিউটন আর এল এর একক হচ্ছে মিটার। তাহলে পৃষ্ঠটানের একক হচ্ছে নিউটন পার মিটার, নিউটন পার মিটার। তো পৃষ্ঠটানের তাৎপর্য যদি আমরা বলতে চাই, তাহলে বলতে পারি এভাবে যে পানির পৃষ্ঠটান, পানির পৃষ্ঠটান পানির পৃষ্ঠটান 72 × 10⁻³ নিউটন পার মিটার বলতে কি বোঝায়? তো এটার উত্তরটা আমরা এভাবে বলবো, পানির পৃষ্ঠটান 72 × 10⁻³ নিউটন পার মিটার বলতে আমরা বুঝি কোনো পানির মুক্ত পৃষ্ঠে একটি রেখা কল্পনা করলে ওই রেখার উভয় দিকে 1 মিটার দৈর্ঘ্যে, উভয় দিকে 1 মিটার দৈর্ঘ্যে লম্বভাবে এবং পৃষ্ঠের স্পর্শক রূপে 72 × 10⁻³ নিউটন বল ক্রিয়া করে। আমি আবার রিপিট করি, পানির পৃষ্ঠটান 72 × 10⁻³ নিউটন পার মিটার বলতে আমরা বুঝি কোনো পানির মুক্ত পৃষ্ঠে, পানি অবশ্যই একটা তরল, মুক্ত পৃষ্ঠে একটি রেখা কল্পনা করলে ওই রেখার উভয় দিকে 1 মিটার দৈর্ঘ্যে লম্বভাবে এবং স্পর্শক রূপে উভয় দিকে 72 × 10⁻³ নিউটন বল ক্রিয়া করে। তো আমরা পানির পৃষ্ঠটান এই মানটা মনে রাখতে পারি। সাধারণ তাপমাত্রায় বিশুদ্ধ বায়ুতে পানির পৃষ্ঠটান অ্যাকচুয়ালি আমরা এটাই ধরে নিয়ে কাজ করব। তো আমরা জানলাম পৃষ্ঠটান কি। এবার আমরা শিখব পৃষ্ঠটান কতগুলো বিষয়ের উপর নির্ভর করে। যেহেতু পৃষ্ঠটান তরলের একটি বিশেষ ধর্ম, তাহলে বিভিন্ন কারণে এই ধর্ম
পরিবর্তন হতে পারে। তো আমরা জানব পৃষ্ঠটান নির্ভর করে এক, তাপমাত্রা। যে কোনো তরলের এই পৃষ্ঠটান ধর্ম তাপমাত্রার সাথে নির্ভরশীল। আমি স্লো বলবো, মনোযোগ সহকারে শুনবা। তাপমাত্রা বৃদ্ধি পেলে পৃষ্ঠটান হ্রাস পায়, অবশ্যই তরলের। বারবার বলি, পৃষ্ঠটান কেবলমাত্র তরল পদার্থের ধর্ম। তাপমাত্রা বৃদ্ধি পেলে পৃষ্ঠটান হ্রাস পায়, তাপমাত্রা হ্রাস পেলে পৃষ্ঠটান বৃদ্ধি পায়। আবার রিপিট করি, তাপমাত্রা বৃদ্ধি পেলে পৃষ্ঠটান হ্রাস পায়, তাপমাত্রা হ্রাস পেলে পৃষ্ঠটান বৃদ্ধি পায়। অর্থাৎ এই ক্ষেত্রে তাপমাত্রার সাথে পৃষ্ঠটান ধর্ম আমরা ব্যস্তানুপাতেই বলতে পারি। 2, তরলের উপরস্থিত মাধ্যম। অর্থাৎ তুমি যে তরলের পৃষ্ঠটান নির্ণয় করতেছ, সেই তরল যে মাধ্যমে আছে, সেই মাধ্যমের কারণেও পৃষ্ঠটান ধর্ম প্রদর্শিত চেঞ্জ হয়, পরিবর্তন হয়। যেমন যদি সাধারণ তাপমাত্রায় বিশুদ্ধ বায়ুতে বা বাতাসের সংস্পর্শে পানির তল ক্রিয়াশীল থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা পৃষ্ঠটান পাই পানির পৃষ্ঠটান 72 × 10⁻³ নিউটন পার মিটার। একটু খেয়াল করো, বাতাসের সংস্পর্শে পানির পৃষ্ঠটান হচ্ছে এত, আর জলীয় বাষ্পের সংস্পর্শে পানির পৃষ্ঠটান এত। তাইলে আমরা খেয়াল করলে অবশ্যই বুঝতে পারি এক্ষেত্রে পৃষ্ঠটানের পরিবর্তন হয়েছে। বাতাসে যা ছিল জলীয় বাষ্পে তা হ্রাস পেয়েছে। 3, দূষণ। অনেক সময় খেয়াল করলে দেখা যাবে যে তরলের পৃষ্ঠটান তুমি পর্যবেক্ষণ করতেছো, সেই তরলের সাথে কিছু অপদ্রব্য মিশ্রিত আছে, যেমন তেল, চর্বি কিংবা বিভিন্ন পদার্থ। তো এটাকে আমরা বলবো দূষণ। তো কোনো তরলের পৃষ্ঠের সাথে যদি এভাবে তেল, চর্বি বা এমন জাতীয় কিছু জমা থাকে কিংবা স্পর্শ থাকে, তাহলে সেক্ষেত্রে পৃষ্ঠটান কমে যায়। এরপরে আসবো 4, দ্রবীভূত বস্তু। তুমি যে তরলের পৃষ্ঠটা নির্ণয় করবা, সেই তরলের সাথে যদি দ্রবীভূত কোনো বস্তু যুক্ত থাকে, এই দ্রবীভূত বস্তুকে আমরা আবার 2 ভাগে ভাগ করতে পারি। 1, অজৈব, 2, জৈব। অজৈব যেমন সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড ইত্যাদি অজৈব পদার্থ যদি কোন তরলের পৃষ্ঠের সাথে সংযুক্ত থাকে, সেই ক্ষেত্রে পৃষ্ঠটান বৃদ্ধি পায়। আর পরক্ষণে ওই তরলের পৃষ্ঠের সাথে যদি জৈব পদার্থ যুক্ত থাকে, তাহলে পৃষ্ঠটান হ্রাস পায়। তাহলে কি দেখা গেল? দ্রবীভূত বস্তুর উপস্থিতিতে যদি সেটা অজৈব পদার্থ হয় তাহলে পৃষ্ঠটান বৃদ্ধি পায়, আর জৈব পদার্থ হয় তাহলে পৃষ্ঠটান হ্রাস পায়। 5, তরলের পৃষ্ঠকে যদি আমরা তড়িতাহিত করি, তাহলে সেক্ষেত্রেও আমরা পৃষ্ঠটান ধর্মের পরিবর্তন পাই, সেক্ষেত্রে পৃষ্ঠটান হ্রাস পায়। তাহলে আমরা পৃষ্ঠটান কি কি বিষয়ের উপর নির্ভর করে, এই জিনিসগুলো আমরা জানতে পারলাম। এরপরে আমরা জানবো পৃষ্ঠ শক্তি।
এটাও আমি স্লোলি বলবো, তোমরা খাতায় লিখবে আশা করি। সমস্ত প্রক্রিয়ায়, অর্থাৎ যে প্রক্রিয়া তাপমাত্রা স্থির থাকে, এটা আমরা জানার কথা, এটা আমাদের কোনো একটা চ্যাপ্টার আমরা এই প্রক্রিয়ার নাম পড়ে থাকছি। সমস্ত প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির থাকে, অর্থাৎ তাপমাত্রা স্থির থাকলে কোনো তরলের মুক্ত তলের একক ক্ষেত্রফল বৃদ্ধির জন্য, কোনো তরলের মুক্ত তলের একক ক্ষেত্রফল বৃদ্ধির জন্য সম্পাদিত কাজকেই বলা হয় পৃষ্ঠ শক্তি। তাহলে আমি আবার রিপিট করি, তাপমাত্রা স্থির থাকলে কোনো তরলের মুক্ত তলের ক্ষেত্রফল একক পরিমাণ বৃদ্ধি করতে যে পরিমাণ কাজ সম্পাদিত হয় তার নাম হচ্ছে পৃষ্ঠ শক্তি। তাহলে এটাকেও আমরা গাণিতিকভাবে ব্যাখ্যা করতে পারি। যেমন আমি যদি মনে করি যে ডেল এ ক্ষেত্রফল পরিবর্তন বা বৃদ্ধির জন্য ডাব্লিউ পরিমাণ কাজ সম্পাদিত হয়। তো আমাদের জানা আছে ক্ষেত্রফলের একক এ, প্রতীক এ এবং সম্পাদিত কাজকে আমরা ডাব্লিউ দ্বারা প্রকাশ করি। তাহলে সেখান থেকে আমরা যদি ধরে নেই ডেল এ ক্ষেত্রফল বৃদ্ধির জন্য ডাব্লিউ পরিমাণ কাজ সম্পাদিত হয়, তাহলে একক ক্ষেত্রফল বৃদ্ধির জন্য সম্পাদিত কাজ হবে ডাব্লিউ বাই ডেল এ। তাহলে আমার সংজ্ঞা মতে এটাই পৃষ্ঠ শক্তি। তাহলে পৃষ্ঠ শক্তি হচ্ছে সারফেস এনার্জি। তো এটা শক্তি যেহেতু, এটাকে আমরা ই দ্বারা প্রকাশ করব, ই ইকুয়াল ডাব্লিউ বাই ডেল এ। তো আমরা এটাও প্রমাণ করতে পারি যে আসলে পৃষ্ঠ শক্তি আর পৃষ্ঠটান সমান। তো এখানে আমি আরেকটু রিপিট করব, সম্পাদিত কাজ ডাব্লিউ, যার একক হচ্ছে জুল, আর ক্ষেত্রফল বৃদ্ধি, হ্রাস কিংবা পরিবর্তন যেটাই বলি, ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কয়ার। তাহলে এখন আমরা এটা একটু মনে রাখবো, যে কোনো তরলের ক্ষেত্রে পৃষ্ঠটান পৃষ্ঠ শক্তির সমান, অর্থাৎ ই সমান সমান টি। তো আমরা জানি ই সমান সমান ডাব্লিউ বাই ডেল এ। তাহলে ডাব্লিউ ইকুয়াল ই গুণন ডেল এ। যেহেতু ই এবং টি সমান, তাহলে আমরা এটাকে লিখতে পারি টি গুণন ডেল এ। আবার আমরা জানি যে কোনো তরল ফোঁটা ক্ষুদ্র ক্ষেত্রফলে সংকুচিত হয়ে গোলাকার আকার ধারণ করে। তাহলে সেই ক্ষেত্রে তরল ফোঁটাকে আমরা যে কোনো তরল ফোঁটাকে গোলাকার ধরবো। তো গোলাকার যে কোনো বস্তুর ক্ষেত্রফল আবার কি আমরা বলতে পারি 4 পাই আর স্কয়ার। তো এটা আমরা একটু পরে আসবো। তো আমরা এইটুকু পর্যন্ত মনে রাখি, আশা করি বাকি অংশটুকু বুঝতে পারবো। আচ্ছা, এবার আসি পৃষ্ঠটান আর পৃষ্ঠ শক্তি থেকে আমরা কিছু অ্যাপ্লিকেশনে যাব, যেটা আমাদের বইয়ের অন্তর্ভুক্ত। তো আমি এর মধ্যে একটু বলে রাখি যে তোমরা অবশ্যই আমার লেকচারের সাথে সাথে তোমরা বই ফলো করতে ভুলবা না। বইয়ের সাথে আমার লেকচারটাকে কম্বিনেশন করে পড়লে তোমাদের জন্য আরো সহজ হয়ে যাবে। তো আমরা যদি একটু লিখবো সবাই, সমান আয়তনের n সংখ্যক ক্ষুদ্র তরল ফোঁটা
একটু খেয়াল করো, সমান আয়তনের n সংখ্যক ক্ষুদ্র তরল ফোঁটা একত্রিত করে যদি আমরা একটি বৃহৎ তরল ফোঁটায় পরিণত করি, তাহলে পৃষ্ঠটান ধর্মের জন্য, পৃষ্ঠ শক্তির ধর্মের জন্য যেই পার্থক্যগুলো আমরা পাই সেগুলো হচ্ছে, এক্ষেত্রে ক্ষেত্রফল সংকুচিত হয়, অর্থাৎ ক্ষেত্রফল কমে আসে, শক্তির বর্জন বা নির্গমন হয়, অর্থাৎ এখানে কিছুটা শক্তি নির্গত হয়ে যায়, তাপমাত্রা বৃদ্ধি পায়। তো এখানে আমি একটু বলে রাখি যে শক্তির যে বর্জন বা নির্গমন হয় সেটা অবশ্যই সম্পাদিত কাজ W। যদি কোথাও কোনো প্রশ্নে কি পরিমাণ শক্তির বর্জন ঘটে বা কি পরিমাণ শক্তির শোষণ ঘটে কিংবা নির্গমন ঘটে এই টাইপের প্রশ্ন করা হয়, তাহলে অবশ্যই তুমি W বের করবা। আর এখানে লক্ষণীয় যে এই শক্তিটাই আসলে তাপ শক্তি হিসেবে কাজ করে, এটা খেয়াল রাখবা। তৃতীয়, তাপমাত্রা বৃদ্ধি পায়। তো এখন আমি যদি এটাকে বিপরীত ক্রমে বলি, একটি বৃহৎ তরল ফোঁটাকে ভেঙে যদি n সংখ্যক সমান আয়তনের ক্ষুদ্র তরল ফোঁটায় পরিণত করি, তাহলে সেক্ষেত্রে আগের ঘটনা উল্টো ঘটবে, ক্ষেত্রফল প্রসারিত হবে। 2, শক্তির গ্রহণ হবে। 3, তাপমাত্রা হ্রাস পাবে। এখানেও শক্তির গ্রহণ মানেই সম্পাদিত কাজ। তাহলে আমরা তিনটা পরিলক্ষণ করলাম। এবার আসি খেয়াল করো, একটি বৃহৎ তরল ফোঁটাকে ভেঙে সমান আয়তনের ক্ষুদ্র অনেকগুলি তরল ফোঁটায় কিংবা সমান আয়তনের অনেকগুলি তরল ফোঁটাকে একটি বৃহৎ তরল ফোঁটায় পরিণত করলে সেক্ষেত্রে কমন দুইটা জিনিস দুই ক্ষেত্রেই থাকবে। এক, আমি আবার রিপিট করি, একটি বৃহৎ তরল ফোঁটাকে n সংখ্যক সমান আয়তনের ক্ষুদ্র তরল ফোঁটায় পরিণত করলে কিংবা n সংখ্যক সমান আয়তনের ক্ষুদ্র তরল ফোঁটাগুলিকে একত্রিত করে একটি বড় তরল ফোঁটায় পরিণত করলে উভয় ক্ষেত্রে ক্ষুদ্র তরল ফোঁটাগুলোর ক্ষেত্রফল বৃহৎ তরল ফোঁটার ক্ষেত্রফলের চাইতে বেশি হবে। আর তোমরা অবগত আছো, তরল ফোঁটা মানেই গোলাকার, আর গোলাকার কোনো বস্তুর ব্যাস
বা ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 4 পাই আর স্কয়ার। তাহলে এখানে ক্ষুদ্র তরল ফোঁটাগুলির মোট ক্ষেত্রফল বৃহৎ তরল ফোঁটার ক্ষেত্রফলের চাইতে বেশি হবে। তাহলে আমি যদি প্রতিটি ক্ষুদ্র তরল ফোঁটার ব্যাসার্ধ স্মল আর ধরি, তাহলে একটি ক্ষুদ্র তরল ফোঁটার ক্ষেত্রফল হবে 4 পাই আর স্কয়ার। এখানে লক্ষণীয় যে গোলাকার যে কোনো বস্তুর ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 4 পাই আর স্কয়ার, যেখানে আর তার ব্যাসার্ধকে নির্দেশ করে। তাহলে একটি ক্ষুদ্র তরল ফোঁটার ক্ষেত্রফল হবে 4 পাই আর স্কয়ার। তাহলে ক্ষুদ্র তরল ফোঁটাগুলোর মোট আয়তন, তাহলে গুণ মানে n সংখ্যক, তাহলে এইটা। আর বৃহৎ তরল ফোঁটার ব্যাসার্ধ যদি আর হয় তাহলে সেই ক্ষেত্রে তার ক্ষেত্রফল হবে 4 পাই বড় হাতের আর স্কয়ার। এখন তোমরা দেখতে পাইতেছো ক্ষুদ্র তরল ফোঁটাগুলির মোট ক্ষেত্রফল অর্থাৎ এইটা অবশ্যই গ্রেটার দেন 4 পাই আর স্কয়ার। আশা করি বুঝতে পারছো। অর্থাৎ n * 4 পাই স্মল আর স্কয়ার গ্রেটার দেন 4 পাই ক্যাপিটাল আর স্কয়ার। এখানে আবার রিপিট করি, স্মল আর ক্ষুদ্র তরল ফোঁটাগুলির প্রত্যেকের ব্যাসার্ধকে নির্দেশ করে, আর ক্যাপিটাল আর বৃহৎ তরল ফোঁটার ব্যাসার্ধকে নির্দেশ করে। তাহলে অবশ্যই যেহেতু এটা বড়, তাহলে ক্ষেত্রফলের পরিবর্তনকে ডেল a কে আমরা লিখতে পারি n * 4 পাই আর স্কয়ার মাইনাস 4 পাই ক্যাপিটাল আর স্কয়ার। এটা একটা, আশা করি তোমরা দেখতেছো। দ্বিতীয় আরেকটা, উভয় ক্ষেত্রে অর্থাৎ ক্ষুদ্র তরল ফোঁটাগুলো একত্রিত হয়ে বড় তরল ফোঁটায় কিংবা বড় তরল ফোঁটা ভেঙে অনেকগুলি সমান আয়তনের ক্ষুদ্র তরল ফোঁটায় পরিণত হলে উভয় ক্ষেত্রে আয়তন ক্ষুদ্র তরল ফোঁটাগুলোর মোট আয়তন বৃহৎ তরল ফোঁটার আয়তনের সমান হবে। ক্ষুদ্র তরল ফোঁটাগুলোর মোট আয়তন বৃহৎ তরল ফোঁটার আয়তনের সমান হবে। অর্থাৎ n * 4/3 পাই আর কিউব ইকুয়াল 4/3 পাই আর ক্যাপিটাল কিউব। তো আমি আবার রিপিট করি, আমরা একটু আগে বলেছি ক্ষুদ্র ফোঁটাগুলির প্রতিটির ব্যাসার্ধ হচ্ছে স্মল আর বৃহৎ ফোঁটার ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর। তাহলে ক্ষুদ্র ফোঁটাগুলোর মোট আয়তন, তাহলে আমরা জানি গোলাকার কোনো বস্তুর আয়তনের সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউব। তাহলে গুণের বলতে আমি n এখানে গুণ করলাম, এই টোটাল আয়তনটা বড় ফোঁটার আয়তনের সমান। তাহলে আমরা এটা অবশ্যই খেয়াল করব। তো এখন আসি, আবার একটু পিছনে যেতে হবে। তো তোমাদেরকে বলা হয়েছে যে পৃষ্ঠ শক্তি হচ্ছে সম্পাদিত কাজ। তাই এই কাজটা এখানে আসলে কি, তাপ উৎপন্ন তাপ হওয়া। যেমন আমরা ক্ষুদ্র ফোঁটাগুলিকে বড় ফোঁটায় কিংবা বড় ফোঁটাগুলিকে ক্ষুদ্র ফোঁটায় পরিণত করলে দেখলাম যে কোথাও তাপমাত্রা বৃদ্ধি পায়, কোথাও তাপমাত্রা হ্রাস পায়। তাহলে এই যে তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসে যে সম্পাদিত কাজ, সেটা তাপ হিসেবে ব্যবহৃত হয়। সেই ক্ষেত্রে আমরা এই সম্পাদিত কাজকে, যেমন আমরা জানি একটু আগে আমরা শিখে আসছি W = T * del A, কিন্তু বৃহৎ ফোঁটা ক্ষুদ্র ফোঁটার ক্ষেত্রে আমরা এই ডাব্লিউটাকে সম্পাদিত কাজটাকেই আমরা ধরতে পারি উৎপন্ন তাপ। সেক্ষেত্রে ডাব্লিউটা আমরা লিখতে পারবো ms del theta, ms del theta। কারণ আমরা জানি যে Q = ms del theta, এটা আমাদের পূর্বের সিলেবাসে আমরা এরকম একটা ইকুয়েশন অবশ্যই সবাই পড়েছি। তো সেটাই, এই কিউটাই এখানে আসলে উৎপন্ন তাপ, আবার কিউটাই এখানে সম্পাদিত কাজ অর্থাৎ ডাব্লিউ। তাহলে আমি আবার রিপিট করি,
যে বৃহৎ ফোঁটা ক্ষুদ্র ফোঁটায় কিংবা ক্ষুদ্র ফোঁটাগুলো বৃহৎ ফোঁটায় পরিণত হলে এই ক্ষেত্রে সম্পাদিত কাজ আসলে উৎপন্নতা। তাহলে এখানে এম হচ্ছে তরল ফোঁটা বা ফোঁটাগুলোর ভর। এই ক্ষেত্রে লক্ষণীয় খেয়াল করো, তুমি যদি বৃহৎ তরল ফোঁটা ধরো তাহলে তরল ফোঁটা, আর যদি তুমি ক্ষুদ্র ধরো তাহলে প্রত্যেকটার টোটাল ভরই হচ্ছে এম। তাহলে তোমাকে এখানে লক্ষণীয় দুইভাবে করতে পারবা। তুমি বৃহৎ ফোঁটা ধরলে একটা ফোঁটা কল্পনা করতে হবে, আর যদি তুমি সমস্ত ফোঁটাগুলো ক্ষুদ্র ফোঁটাগুলো চিন্তা করো তাহলে একটা ক্ষুদ্র ফোঁটার ভর না, এখানে সমস্ত ক্ষুদ্র ফোঁটাগুলি ভর কল্পনা করতে হবে। এস তরলের আপেক্ষিক তাপ, যার একক জুল পার কেজি পার কেলভিন, আর ডেল থিটা হচ্ছে তাপমাত্রার পার্থক্য। ডিগ্রি সেলসিয়াস বা কেলভিন। এখানে লক্ষণীয় যে 1 ডিগ্রি সেলসিয়াস সমান সমান 1 কেলভিন। এক্ষেত্রে তাপমাত্রার একক 1 ডিগ্রি সেলসিয়াস, যদিও আমরা জানি যে 1 ডিগ্রি সেলসিয়াস সমান 273 প্লাস 1 অর্থাৎ 274 কেলভিন, কিন্তু অবস্থার পরিবর্তনের ক্ষেত্রে 1 ডিগ্রি সেলসিয়াস সমান 1 কেলভিন। তাহলে আমরা এই জিনিসগুলি অবশ্যই খেয়াল করব। তো এখন আমরা আসব একটু অ্যাপ্লিকেশনে। আমরা একটা সৃজনশীল প্রশ্ন করব। আমি সময়ের মধ্যে কমপ্লিট করতে হয়তো পারবো না, এটা তোমাদের বাড়ির কাজ হিসেবে থাকবে। আশা করি বইয়ের হেল্প নিলে এটা বাড়ির কাজ হিসেবে করতে পারবা। সমান আয়তনের
একটু খেয়াল করো, আমি একটা সৃজনশীল কোশ্চেন এখানে উঠালাম, তো আমি যতটুকু পারি হেল্প করব, বাকিটা তোমরা বাসায় অবশ্যই কমপ্লিট করবা। সমান আয়তনের 10টি তরল ফোঁটাকে একত্রিত করে একটি বৃহৎ তরল ফোঁটায় পরিণত করা হলো। প্রতিটি ক্ষুদ্র তরল ফোঁটার ব্যাস 5 × 10⁻⁷ মিটার। তরলের পৃষ্ঠটান 72 × 10⁻³ নিউটন পার মিটার এবং ঘনত্ব 1000 কেজি পার মিটার কিউব। তো প্রথম প্রশ্ন, পৃষ্ঠটান বা পৃষ্ঠ শক্তি কি? এটা লেকচারের প্রথমেই আমি তোমাদেরকে জানানোর চেষ্টা করেছি। দ্বিতীয়, পানির ফোঁটা গোলাকার হয় কেন? তাও পৃষ্ঠটানের কারণে। অবশ্যই তোমরা বই থেকে এটার ব্যাখ্যাটা দেখতে পাবা। বৃহৎ তরল ফোঁটার ব্যাস নির্ণয় করো। তো আমি তোমাদেরকে অবশ্যই বলেছি যে বৃহৎ ক্ষুদ্র তরল ফোঁটাকে একত্রিত করে বৃহৎ তরল ফোঁটায় পরিণত করা হোক, কিংবা বৃহৎ তরল ফোঁটাকে ভেঙে সমান আয়তনের ক্ষুদ্র তরল ফোঁটায় পরিণত করা হোক, উভয় ক্ষেত্রে ক্ষুদ্র তরল ফোঁটাগুলির মোট আয়তন বৃহৎ তরল ফোঁটার আয়তনের সমান। তো আমরা সেখান থেকেই আসলে ব্যাসার্ধ বের করে ব্যাস বের করতে পারবো বৃহৎ ফোঁটা, কিংবা কেউ যদি চাই সরাসরি ব্যাসের দ্বারা সূত্র আছে। যেমন আমাদের জানা আছে যে গোলাকার কোনো বস্তুর ব্যাস যদি ডি হয়, সেই ক্ষেত্রে তার আয়তন হচ্ছে 1/6 পাই ডি কিউব আয়তন। এটা আমরা একটু জানবো। তাহলে সরাসরি ব্যাস থেকেও আসা যায়, আবার ব্যাসার্ধ বের করেও ব্যাস বের করা যাবে। উদ্দীপকের ঘটনায় তাপমাত্রা বৃদ্ধি পায়, কথাটির সত্যতা ব্যাখ্যা করো। এটা আমি একটু হিন্টস আকারে তোমাদের দেখাবো। তো এখানে তাপমাত্রা বৃদ্ধি পায় ঘটনার উপর ডিপেন্ড করে, কারণ এখানে আসলে যেহেতু আমার ক্ষুদ্র তরল ফোঁটাগুলো একত্রিত হয়ে বৃহৎ ফোঁটায় পরিণত হয়েছে, আমরা জানি সেই ক্ষেত্রে ক্ষেত্রফল সংকুচিত হয়, শক্তির বর্জন ঘটে, কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পায়। তাহলে এটা ঠিকই আছে, কিন্তু এই বৃদ্ধিপ্রাপ্ত অংশটা আমাকে গাণিতিকভাবে আনতে হবে। তো আমাদের জানা আছে W = ΔA × T। তো আমার এখানে T কিন্তু ঠিকই দেয়া আছে। ডেল এর বদলে আমরা লিখব কি n × 4 পাই স্মল r স্কয়ার মাইনাস 4 পাই ক্যাপিটাল R স্কয়ার × T। তো আমরা স্মল r এর মান উদ্দীপক থেকে নিতে পারি, ব্যাস আছে, ব্যাসার্ধ করে নিব 2 দ্বারা ভাগ দিয়ে। আর ক্যাপিটাল R আমরা উদ্দীপকের 3 নম্বর প্রশ্ন থেকে পারবো। উদ্দীপক অনুযায়ী 3 নম্বর প্রশ্ন থেকে আমরা যেহেতু বৃহৎ ফোঁটার ব্যাস বের করব, তাহলে আমার ব্যাসার্ধও পাওয়া যাবে। টিও আমার জানা আছে। তো আমার এইখানে W এর বদলে আমরা লিখব ms ডেল থিটা। তো যেহেতু এটা আমরা ঘনত্ব দেখে বুঝতে পারছি এটা পানি, সেহেতু S ইকুয়াল হবে 4200 জুল পার কেজি পার কেলভিন। m হবে আমাদের জানা আছে রো ইকুয়াল m/v। তাহলে m ইকুয়াল রো ভি। তাহলে রো জানা আছে, আর ভি হবে 4/3 পাই বড় হাতের আর কিউব। আমি ক্ষুদ্রটা নিলাম না, বৃহৎটা নিলাম। যদি ক্ষুদ্রটা নেই তাহলে এখানে n গুণ করতে হবে। তাহলে আমরা m পেলাম। তাহলে এখান থেকে আমরা আসলে ডেল থিটাটা বের করব। তাহলে ডেল থিটা ইকুয়াল কি n × 4 পাই r স্কয়ার 4 পাই r স্কয়ার × t ডিভাইডেড বাই ms। এখান থেকেই আমরা যেটা পাবো সেটা ডিগ্রি সেলসিয়াস এককে পাবো। তো আশা করি আমরা বাসায় এটা কমপ্লিট করতে পারবো। তো আমি আবার রিপিট করি, এখানে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে কারণ আমাদের ঘটনা ক্ষুদ্র ফোঁটাগুলো একত্রিত হয়ে বড় ফোঁটায় পরিণত হয়েছে। তো পরিশেষে সময়ের স্বল্পতা আছে, তো আমরা নেক্সট ক্লাসে এটারই আরো কিছু অংশ বাকি আছে, আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে আজকে যতটুকু পড়ালাম পৃষ্ঠটান এবং পৃষ্ঠশক্তি সম্পর্কে, আশা করি তোমরা বইকে সামনে রেখে আমার এই লেকচারের সাথে মিল রেখে এই অংশটুকু কমপ্লিট করবা। তো সবাই সুস্বাস্থ্য কামনায় আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমার জন্য দোয়া করবা এবং আমিও দোয়া করি তোমরা বাসায় ভালো থাকো, পরিবার পরিজন সহ ভালোভাবে সময় কাটুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।